As nature's fire sinks into the ocean, some of us must keep a fire burning through the night, lest a complete darkness descend upon our world. আমাদের ভারতবর্ষে পুতুল নাচের উৎপত্তির ইতিহাস কিন্তু কোনো নির্দিষ্ট সময়পঞ্জি বা কোনো স্পেসিফিক ডেটের মাধ্যমে কিন্তু অ্যাট্রিবিউট করা সম্ভব নয়। কারণ এই পুতুল নাচের প্রেক্ষাপটে ইন্ডিয়ান মাইথোলজি থেকে শুরু করে সমাজের বিভিন্ন উত্থান পতন, বর্ণ বিভাজনের মতো সামাজিক জীবনধারাকে কিন্তু ইম্পার্সোনেট করা হয়ে আসছে বহু যুগ যুগান্ত ধরে। আমাদের ভারতবর্ষে পুতুল নাচের ইতিহাস সম্পর্কে ভগবান ব্রহ্মা এবং শিবের বেশ কিছু পৌরাণিক কথায় কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে পুতুল নাচে ব্যবহৃত 3টি সুতোকে আমাদের জীবনের সত্য, রজ এবং তম এই 3 গুণের সাথে তুলনা করা হয়ে থাকে। দেখুন, সত্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রকাশ, অর্থাৎ যখন কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে ধর্ম, সত্য এবং ন্যায়ের বিচার করে আচরণ করে থাকে তখন তাকে বলা হয় সাত্ত্বিক গুণ বা সত্যগুণ। ঠিক সেরকমই তম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, এবং তম থেকেই পরবর্তীকালে তামসিক শব্দের কিন্তু উৎপত্তি হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ভালো মন্দের বিচার ব্যতীত জীবনকে যাপন করে থাকে তাকে বলা হয় তামসিক গুণসম্পন্ন একজন ব্যক্তি। এবং রজ শব্দের উৎপত্তি হচ্ছে রাজসিক শব্দটি থেকে। যদি কোনো ব্যক্তির মনে ধর্ম এবং জ্ঞানের ধারণা থাকা সত্ত্বেও তিনি যদি গর্ব এবং অহংকারের মাধ্যমে সর্বদা পরিপূর্ণ থাকে তখন তাকে বলা হয় সেই ব্যক্তিটি রজগুণ। পুরাণ অনুসারে এই 3 গুণ প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি পরিমাণে কিন্তু থেকে থাকে, এবং এই 3টি গুণকে ব্যালেন্স করে মানুষ তার জীবনযাপন করে থাকে। এছাড়াও মনে রাখবেন, মহাভারতে কিন্তু এই পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও পাণিনি এবং পতঞ্জলির বিভিন্ন গ্রন্থে এই পুতুল নাচের কিন্তু উল্লেখ দেখতে পাওয়া যায়। তো এবার আমরা চলে আসবো পুতুল নাচের প্রকারভেদে। দেখুন, পুতুল নাচ মূলত 3 রকমের হয়ে থাকে: স্ট্রিং পাপেট্রি, শ্যাডো পাপেট্রি এবং রড পাপেট্রি। দেখুন, স্ট্রিং পাপেট্রির ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সাধারণত যে পুতুলটিকে উপস্থাপনা করা হয় না এই পুতুল নাচে, সেই পুতুলে যে বিভিন্ন হাত পা নাড়ানো হয় সেটা তারের মাধ্যমে নাড়ানো হয়ে থাকে। এই স্ট্রিং পাপেট্রির প্রধান 2টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে, এক্ষেত্রে পুতুল নাচের উপস্থাপনার সময় বাঁশের খাগড়ার মাধ্যমে তীক্ষ্ণ স্বরে পুতুল শিল্পী কিন্তু সেই যে পুতুল নাচের যে আসরটা যে তৈরি হয় না, তার যে সংলাপ হয় সেই সংলাপ পাঠ করে থাকে। এবং সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে, এক্ষেত্রে যে পুতুলগুলিকে ব্যবহার করা হয় তার কিন্তু দৈর্ঘ্য 8 থেকে 9 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, এবং পুতুলের যে চোখ, মুখ, নাক হয় এগুলো তেল রং দিয়ে আঁকা হয়ে থাকে। সেকেন্ড আসছে শ্যাডো পাপেট্রি। এক্ষেত্রে নাম থেকেই বুঝতে পারছেন যে ছায়ার মাধ্যমে যে টাইপের পুতুল নাচকে উপস্থাপন করা হয়। দেখুন, এক্ষেত্রে পুতুলের যে ছায়া হয় সেটাকে সাদা কাপড়ে ফেলে পুরো পুতুল নাচের যে মহল তৈরি হয় সেই মহলটাই কিন্তু উপস্থাপন করা হয়। সেকেন্ড বৈশিষ্ট্যটি হচ্ছে, এক্ষেত্রে পুতুলগুলি সাধারণত চামড়ার তৈরি করা হয়ে থাকে। এবং থার্ড এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এই পুতুল নাচে কিন্তু সমাজের যে বিভিন্ন স্তর আছে এই বিভিন্ন স্তরের সামাজিক মর্যাদার মাপকাঠি হিসাবে পুতুলের ছায়াকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শ্যাডো পাপেট্রির কোনো একটি অনুষ্ঠানে যদি দেখা যায় যে 2টি চরিত্রের মধ্যে কোনো একটি চরিত্রের যে ছায়া সেটা অন্য আরেকটি চরিত্রের থেকে অনেক বড়, অর্থাৎ এর অর্থ হচ্ছে সমাজের বুকে যে বড় ছায়াওয়ালা যে চরিত্রটি আছে তার কিন্তু যে মাপকাঠি, তার যে সম্মান সেটা কিন্তু অন্য যে পুতুলটি আছে তার থেকে অনেকটাই বড়। অর্থাৎ পুতুলের ছায়ার দৈর্ঘ্যের মাধ্যমে ওই পুতুলটিকে যে চরিত্র অভিনয় করানো হচ্ছে সেই চরিত্রটির সমাজের বুকে কতটা মাপকাঠিতে সে কতটা উঁচু বা কতটা নিচু বা কতটা দড় সেটা কিন্তু নির্দেশ করা হয়ে থাকে। এরপরে চলে আসছে রড পাপেট্রি। রড পাপেট্রিতে কি হয়, দেখুন, রডের মাধ্যমে যে পুতুলটাকে ইউজ করা হয় তার হাত পা যে আর্টিকুলেশন হয় সেটাকে নাড়ানো হয়ে থাকে। এর প্রধান 2টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে, এক্ষেত্রে যে পুতুলের যে পুরো শরীরটা হয় এগুলো মূলত খড়, ধানের তুষ, বাঁশ দিয়ে তৈরি করা হয়। এবং সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে, পুতুলের সাধারণত পা থাকে না এবং চরিত্রের প্রয়োজন অনুসারে পুতুলগুলোকে ধুতি বা শাড়ি পরানো হয়ে থাকে। এইবারে আমরা স্ট্রিং পাপেট্রির আন্ডারে যে বিভিন্ন রাজ্য আছে সেই বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন পুতুল নাচ আছে সেগুলো একটু দেখে নেব। দেখুন, প্রথমেই আসছে রাজস্থান। দেখুন, রাজস্থানের যে পুতুল নাচ তাকে বলা হয় কাঠপুতলি বা কাঠপুতুল নাচ বলা হয়ে থাকে বাংলায়। তো এক্ষেত্রে যে প্রধান 3টি ক্যারেক্টারিস্টিক তার মধ্যে প্রথমটি হচ্ছে, মহাভারত এবং রামায়ণকে মূলত এখানে উপস্থাপন করা হয়ে থাকে এই কাঠপুতলি পাপেট্রি শোতে।
সেকেন্ড হচ্ছে পুতুলের পোশাক কিন্তু আঞ্চলিক বৈচিত্র্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে রাজস্থানের ভাট সম্প্রদায়ের মানুষেরা মূলত এই পুতুল নাচের সাথে কিন্তু যুক্ত থাকে। এছাড়াও মনে রাখবেন এই কাঠপুতলি পাপেট্রি শোতে যে পুতুলগুলি ব্যবহার করা হয় সেগুলি একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পুতুলগুলি মূলত কাঠের তৈরি হয়, 2 ফুট হাইটের হয় মোটামুটি। আর এই যে পুতুলগুলি হয় না, এর যে নাকটা হয়, নাকটা অনেক লম্বা হয়, অনেকটা বড় নাক হয়। আর এদের সাধারণত পা থাকে না, পায়ের ওই এরিয়াটা কি করে ওই লেহেঙ্গা বা হচ্ছে গিয়ে পুতুলকে যে স্কার্ট পরায় সেটা দিয়ে কিন্তু ঢাকা থাকে। যদি এরকম কোনো যদি গল্পের উপস্থাপন হয়ে থাকে যে কোনো একটি চরিত্র ঘোড়ায় চড়ে আসবে, সেক্ষেত্রে পা দেখতে পাওয়া যায়, কিন্তু সচরাচর এই কাঠপুতলির যে হচ্ছে গিয়ে পুতুলগুলি হয় সেখানে কিন্তু পা দেখতে পাওয়া যায় না। এরপরে চলে আসছে উড়িষ্যাতে। দেখুন উড়িষ্যার এই পাপেট্রি শোকে বলা হয় কুন্দেই। এক্ষেত্রে যে প্রধান 3টি ক্যারেক্টারিস্টিক সেগুলি হচ্ছে, এক্ষেত্রে পুতুলের উচ্চতা 60 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সেকেন্ডটি হচ্ছে উড়িষ্যার যে বিভিন্ন যাত্রাপালাগুলো আছে না, যে থিয়েটার আছে, সেই থিয়েটার ঘরানার কিন্তু পোশাক পরানো হয় এই কুন্দেই কাঠপুতুলিগুলিকে। এবং থার্ড হচ্ছে এক্ষেত্রে সঙ্গীতের জন্য বিভিন্ন আঞ্চলিক জনপ্রিয় সুরকে ব্যবহার করা হয়ে থাকে। এবং অনেক সময় এই কুন্দেই পাপেট্রি শোতে যে ওড়িশি নৃত্যের যে সঙ্গীত হয় না, তার কিন্তু ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। এবং মনে রাখবেন এই কুন্দেই পাপেট্রি শো যখন প্রথম শুরু হয়, যে প্রথম যে দৃশ্যপট হয় না, সেক্ষেত্রে একটা ইনভোকেশনকে ইউজ করা হয়, অর্থাৎ একটি আহ্বান গীতিকে ইউজ করা হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের যন্ত্র, বিভিন্ন গানের মাধ্যমে একটা মহল তৈরি করা হয়। এরপরে চলে আসছে তামিলনাড়ু। এখানকার পাপেট্রি শোকে বলা হয় বোম্মালাট্টম। দেখুন বোম্মালাট্টম পুতুল ভারতীয় ঘরানার পুতুল নাচের মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী এবং সবথেকে বড় এবং ভারী পুতুলকে কিন্তু এখানে ইউজ করা হয়, অর্থাৎ সবথেকে লার্জেস্ট এবং হেভিয়েস্ট পুতুল কিন্তু এই বোম্মালাট্টম পাপেট্রি শোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে 5 থেকে 8 জনের মতো পুতুল শিল্পীদের যৌথ উদ্যোগে একটা পুতুল নাচের একটা টিম থাকে, যারা এই কমপ্লিট পুতুল নাচটিকে উপস্থাপন করে থাকে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে বোম্মালাট্টম পুতুলের ওজন কিন্তু প্রায় 10 কেজির মতো হয়ে থাকে এবং উচ্চতায় প্রায় 4.5 ফুটের মতো বড় হয়ে থাকে, অর্থাৎ একটা পূর্ণবয়স্ক মানুষের হাইটের কিন্তু এখানে পুতুলগুলো হয়ে থাকে। এবং সর্বশেষ যে ক্যারেক্টারিস্টিকটি সেটি হচ্ছে এক্ষেত্রে পুতুল তৈরির যে উপকরণ, যে ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় না, সেগুলো হয় সাধারণত কাপড়, কাঠ বা কিছু সময় চামড়াকেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু পরেই দেখতে পারবো যে সাউথ ইন্ডিয়ার দিকে যত পাপেট্রি শো হয়, যত পুতুল নাচের যত অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে মূলত যে সমস্ত পুতুলগুলি ইউজ করা হয় সেখানে সাধারণত চামড়ার পুতুল ইউজ করা হয়ে থাকে। এরপরে চলে আসছে কর্ণাটক। এখানকার যে পাপেট্রি শো বা পুতুল নাচ তাকে বলা হয় গোম্বে আট্টা। তো এই গোম্বে আট্টার প্রধান 3টি ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথমটি হচ্ছে এক্ষেত্রে কর্ণাটকের ঐতিহ্যবাহী যক্ষগণ বা ইয়াকশা গান যে ফোক ড্যান্সটা আছে না, সেই ফোক ড্যান্সের যে মঞ্চাভিনয়ের চরিত্রের অনুকরণে পুতুলের সংলাপ, পরিচ্ছদ, সাজসজ্জা ইত্যাদি ইত্যাদি কিন্তু করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে গোম্বে আট্টা যে পাপেট্রি শো আছে, এখানে ইয়াকশা গান বা হচ্ছে যক্ষগণ বলে যে ড্যান্স আছে, যে ফোক ড্যান্স আছে কর্ণাটকে, তার কিন্তু একটা খুব হেভি ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের উপরের আই বাটনটিতে ক্লিক করলে আপনারা আমাদের ভারতবর্ষের বুকে যত ফোক ড্যান্স আছে বিভিন্ন রাজ্যে, সেই ফোক ড্যান্সগুলির যে নাম আছে সেগুলোকে কীভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে এই ভিডিওটিতে, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিওটি আপনাদের আশা করি খুব ভালো লাগবে। সো নাও ব্যাক টু দ্য পয়েন্ট। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে যে পুতুলগুলিকে ইউজ করা হয়, এই পুতুলগুলিকে একটা লাঠি বা প্রপের মাধ্যমে বাঁধা 5 থেকে 7টি স্ট্রিংয়ের মাধ্যমে কিন্তু কমপ্লিটলি নাড়ানো চাড়ানো হয়ে থাকে। এবং একটা ব্যাপার মনে রাখবেন যে এই ক্ষেত্রে যে পুতুলগুলির যে কমপ্লেক্স আর্টিকুলেশন হয়, যে মুভমেন্টগুলি হয়, যে জটিল নড়াচড়াগুলি করানো হয়, সেই সময় কিন্তু পার পুতুল পিছু 2 থেকে 3 জন করে পুতুল শিল্পী এই কাজটি কিন্তু করে থাকে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে শাস্ত্রীয় এবং আঞ্চলিক সঙ্গীতের ব্যবহার বিপুল পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও মনে রাখবেন কর্ণাটকের এই গোম্বে আট্টা যে পুতুল নাচটি হয়, সেক্ষেত্রে সাধারণত রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন গল্পকে কিন্তু উপস্থাপন করা হয় এই পুতুল নাচের মাধ্যমে। এবং এরপরে আমরা চলে আসছি মহারাষ্ট্রে। দেখুন মহারাষ্ট্রের যে পুতুল নাচ বা পাপেট্রি শো তাকে বলা হয় কালাসূত্রী বাহুল্য। তো এক্ষেত্রে কালাসূত্রী বাহুল্য পুতুল নাচে যে 3টি ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায়, তার মধ্যে প্রথমটি হচ্ছে এই পুতুল নাচে মূলত রামায়ণের বিভিন্ন খণ্ডের গল্পকে উপস্থাপন করা হয়ে থাকে। সেকেন্ডটি হচ্ছে রাজস্থান এবং গুজরাটের পুতুল শিল্পীদের বিভিন্ন উত্তরসূরি অর্থাৎ ডিসেন্ডেন্ট এবং আত্মীয়রা মূলত এই ঘরানার পুতুল নাচের সাথে কিন্তু যুক্ত থেকে থাকে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এই পুতুল নাচের প্রথম দৃশ্যে ভগবান গণেশের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং শেষ দৃশ্যে সাধারণত ভগবান শিব তার বাহন ষাঁড় নন্দীর সাথে কিন্তু এই মঞ্চে প্রবেশ করে
এবং এই দৃশ্য দিয়েই এই যে কালাসূত্রী বাহুল্য যে পুতুল নাচটি আছে সেটা কিন্তু শেষ করা হয়ে থাকে সাধারণত। দেখুন কেরালাতে যে স্ট্রিং পাপেট্রি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নুল পাভাকুথু। এখন দেখুন এই নুল পাভাকুথু নামে যে পাপেট্রি শো আছে এর জন্ম হয়েছে অ্যাকচুয়াল কথাকলি নৃত্যের ইনফ্লুয়েন্সে অষ্টাদশ শতকের দিকে। এই নুল পাভাকুথু পুতুল নাচে করু এবং উন্নাই কান নামের দুটি ক্লাউন অর্থাৎ জোকারকে কিন্তু ব্যবহার করা হয় এই পুতুল নাচে বিভিন্ন সেন্স অফ হিউমার, বিভিন্ন মজার গল্প পাঠ করার সময়। এবং মনে রাখবেন এই পুতুল নাচের শিল্পীরা মূলত কেরালার নইর বা নাইর সম্প্রদায়ভুক্ত মানুষ হয়ে থাকে। এবং আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখবেন যে এই নুল পাভাকুথু পুতুল নাচের সাথে যুক্ত প্রথম মহিলা পুতুল শিল্পী হচ্ছেন রাজিতা রামচন্দ্র পুলাভার। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবেন। এবং এরপরে চলে আসছি আমরা উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। দেখুন মণিপুরের যে পাপেট্রি শো, যে স্ট্রিং পাপেট্রি শো দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে লাইথিবি জাগই। এই লাইথিবি জাগই স্ট্রিং পাপেট্রি শোতে যে মেন দুটি ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায় সে দুটি হচ্ছে এই ক্ষেত্রে রাসলীলার ঘরানাতে পুতুল নাচে কিন্তু উপস্থাপন করা হয়ে থাকে এবং রাক্ষসের চরিত্রের উপস্থাপনা এই পুতুল নাচ অর্থাৎ লাইথিবি জাগয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসছি শ্যাডো পাপেট্রিতে। দেখুন শ্যাডো পাপেট্রির আন্ডারে প্রথমেই আসছে অন্ধ্রপ্রদেশ। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের যে সবথেকে বিখ্যাত শ্যাডো পাপেট্রি আছে তাকে বলা হয় থলু বোম্মালাটা। এই পুতুল নাচে মূলত রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন খণ্ডকে উপস্থাপন করা হয়ে থাকে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে থলু, এই কথাটির তেলেগু অর্থ হচ্ছে চামড়া, এবং বোম্মালু অর্থাৎ পুতুল, অর্থাৎ থলু বোম্মালাটার কথার অর্থ হচ্ছে চামড়ার পুতুল। এই থলু বোম্মালাটা শ্যাডো পাপেট্রির থার্ড যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এক্ষেত্রে যে পুতুলগুলি ইউজ করা হয় সেগুলো মূলত চামড়ার তৈরি হয় এবং চামড়ার পুতুলের দুই পাশেই কিন্তু রং করা হয়ে থাকে, তাই পুতুল কিন্তু পর্দায় রঙিন ছায়া ফেলে থাকে। ফোর্থ যে ক্যারেক্টারিস্টিকটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবেন, সাতবাহন রাজবংশের সময় থেকে এই পুতুল নাচের উৎপত্তি হয়েছে বলে কিন্তু মনে করা হয়ে থাকে। এবং লাস্ট ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের লাপাক্ষী মন্দিরের যে অধিষ্ঠিত দেবদেবী আছে সেই সমস্ত দেবদেবতার যে সাজ সরঞ্জাম, যে বেশভূষা, তার কিন্তু বিশাল লেভেলের একটা ইনফ্লুয়েন্স এই থলু বোম্মালাটা শ্যাডো পাপেট্রির যে পুতুলগুলি ইউজ করা হয় তার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসছি উড়িষ্যাতে। দেখুন উড়িষ্যাতে যে শ্যাডো পাপেট্রিটি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় রাবণ ছায়া। এর যে প্রধান তিনটি ক্যারেক্টারিস্টিক তার মধ্যে প্রথমটি হচ্ছে এই রাবণ ছায়া পুতুল নাচের অন্য আরেকটি নাম হচ্ছে উড়িষ্যাতে রামলীলা বা রামানাটক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে মধ্যযুগীয় উড়িয়া কবি বিশ্বনাথ কুন্থিয়ার লেখা বিচিত্র রামায়ণের গল্পকে এই পুতুল নাচের কিন্তু সংলাপ হিসাবে ইউজ করা হয়ে থাকে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে পুতুলগুলির হরিণের চামড়া দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে এবং পুতুলগুলিকে রং করা হয় না এবং পুতুলগুলিতে কোনো জয়েন্ট থাকে না। অর্থাৎ কি হয় দেখুন, যে পুতুল নাচের যে পুতুলগুলি হয় না তার যে কবজি কনুই এখানে বিভিন্ন জয়েন্ট থাকে, সেগুলো বিভিন্ন তার বা সুতো দিয়ে আটকানো থাকে, যার ফলে যেটা বললাম আগে যে হাত পা কিন্তু নাড়াতে পারে। কিন্তু এখানের যে পুতুলগুলি হয় তাতে কোনো জয়েন্টই থাকে না। ওকে, এছাড়াও মনে রাখবেন এই যে রাবণ ছায়া যে শ্যাডো পাপেট্রি, এর নাম রাবণ ছায়া কেন হলো? দেখুন এক্ষেত্রে রামচন্দ্র এবং রাবণের মধ্যে যে ইন্টারাকশন হয়েছিল সেটাই কিন্তু দেখানো হয়ে থাকে। এখানে রাবণের যে ছায়াটিকে ইউজ করা হয় সেটা কিন্তু অনেক বড় আকারের হয়ে থাকে উইথ রেসপেক্ট টু ভগবান রামচন্দ্র। এখানে ছায়ার মাধ্যমে দেখানো হচ্ছে যে রাবণকে একটা ব্ল্যাক বা একটা ইভিল ক্যারেক্টার হিসেবে কিন্তু এখানে প্লে করা হয়ে থাকে এবং রামচন্দ্র যিনি একজন ভগবান, যিনি একজন দেবতা, তিনি এতটাই নির্মল এবং তিনি এতটাই শুদ্ধ এবং পবিত্র ছিল যে তার কোনো ছায়া পড়ে না, অর্থাৎ তিনি এতটাই উজ্জ্বল। সেই জন্যই কিন্তু এই পাপেট্রির নাম হচ্ছে কি রাবণ ছায়া। ঠিক আছে, রাবণের ছায়া পড়ছে। ওকে, এবং এক্ষেত্রে মনে রাখবেন যে একটা রাবণ ছায়ার যে হচ্ছে গিয়ে পুরো সেট হয় না, এই সেটটা যখন উপস্থাপন করা হয় প্রায় 700টির মতো কিন্তু পুতুলকে এখানে ইউজ করা হয়। অনেক সংখ্যক পুতুল কিন্তু এখানে একসাথে কিন্তু ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন পোজের। ওকে, এরপরে চলে আসছি আমরা কর্ণাটকে। দেখুন কর্ণাটকের শ্যাডো পাপেট্রির নাম হচ্ছে টোগালু গোম্বায়াট্টা। এক্ষেত্রে যে প্রধান 4টি ক্যারেক্টারিস্টিক তার মধ্যে প্রথমটি হচ্ছে টোগালু গোম্বায়াট্টা কথাটির কন্নড় ভাষায় অর্থ হচ্ছে চামড়ার পুতুল খেলা। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এই পুতুল নাচে রামায়ণ, মহাভারত এবং পুরাণের গল্প মূলত উপস্থাপন করা হয়ে থাকে। থার্ড যে ক্যারেক্টারিস্টিকটি সেটি হচ্ছে এই পুতুল নাচের প্রথম দৃশ্যে ভগবান গণেশ এবং দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয়ে থাকে। এবং লাস্ট ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে ছাগল এবং হরিণের চামড়া মূলত পুতুল তৈরির ইনগ্রেডিয়েন্ট হিসেবে মূলত ব্যবহার করা হয়ে থাকে। এরপরে চলে আসছে আমরা মহারাষ্ট্রে। এখানকার যে শ্যাডো পাপেট্রি তাকে বলা হয় ছেমা দেচে বাহুল্য।
দেখুন একটু আগে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের যে স্ট্রিং পাপেট্রি তাকে বলা হয় কি কালাসূত্রী বাহুল্য, আর শ্যাডো পাপেট্রির নাম আমরা এখন দেখতে পাচ্ছি ছ্যামা দ্যাচে বাহুল্য। অর্থাৎ বাহুল্য মনে রাখলে আপনি অন্তত পরীক্ষা হলে এটা বলতে পারবেন যেটা মহারাষ্ট্রের কোনো একটি পুতুল খেলা, সেটা হতে পারে শ্যাডো পাপেট্রি, সেটা হতে পারে স্ট্রিং পাপেট্রি। তো এক্ষেত্রে প্রধান যে ক্যারেক্টারিস্টিকগুলি হচ্ছে সেগুলি হচ্ছে প্রথমত এই পুতুল নাচেও অন্যান্য পুতুল নাচের মতো রামায়ণ এবং মহাভারতের গল্পকে মূলত উপস্থাপন করা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে মারাঠি ভাষায় বাহুল্য কথাটির অর্থ হচ্ছে শরীর এবং ছ্যামা দ্যাচে কথাটির অর্থ হচ্ছে চামড়া। থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এই পুতুল নাচে ব্যবহৃত পুতুলগুলি সাধারণত মুঘল ঘরানাতে কিন্তু তৈরি করা হয়ে থাকে এবং বিশেষভাবে মনে রাখবেন এই যে পুতুলগুলি হয় না, এই পুতুলগুলির মধ্যে কিন্তু যে মেল ক্যারেক্টারের যে পুতুলগুলি হয় তার মধ্যে গোঁফ দাড়ি এরকম ফেসিয়াল হেয়ারের কিন্তু এক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়। এই পুতুল নাচের প্রথম দৃশ্যে সাধারণত ইন্দ্রের রাজসভাকে দেখানো হয় এবং লাস্ট ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এই ছ্যামা দ্যাচে বাহুল্য এই যে শ্যাডো পাপেট্রি এর সাথে যুক্ত যে পুতুল শিল্পীরা হয়ে থাকেন তারা মূলত ঠাকুর যে সম্প্রদায়টি আছে না, যে আদিবাসী সম্প্রদায়টি আছে তার কিন্তু বাসিন্দা হয়ে থাকে। এরপরে আমরা চলে আসছি রড পাপেট্রিতে। রড পাপেট্রির নাম থেকেই বুঝতে পারছেন যে এক্ষেত্রে যে পুতুলের যে মুভমেন্ট সেটা এরকম সরু সরু রডের মাধ্যমে করা হয়ে থাকে। তো প্রথমেই চলে আসছি বিহারে। বিহারে যে রড পাপেট্রি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় জমপুরি। প্রথমত এই পুতুল নাচের প্রধান চরিত্র হচ্ছে মৃত্যুর দেবতা যমদেব এবং মৃত্যুর বার্তাবাহক চিত্রগুপ্ত, এবং এই পুতুল নাচের সমগ্র উপস্থাপনা এবং সংলাপ কিন্তু হিন্দি ভাষাতে হয়ে থাকে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন এই ব্যাপারটা। এরপরে আমরা চলে আসছি পশ্চিমবঙ্গে। দেখুন পশ্চিমবঙ্গে যে পাপেট্রি শো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পুতুল নাচ। এক্ষেত্রে যেটা খুব ভালো করে মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে যে পুতুল নাচ দেখতে পাওয়া যায় সেটা কোন ঘরানার, সেটা কিন্তু হবে রড পাপেট্রি, শ্যাডো পাপেট্রি নয় বা স্ট্রিং পাপেট্রি নয়, রড পাপেট্রি। অর্থাৎ রডের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে যে পুতুলের যে আর্টিকুলেশন হয় সেটা করা হয়ে থাকে। এর প্রধান যে চারটির মতো ক্যারেক্টারিস্টিক আছে সেগুলি হচ্ছে এই পুতুল নাচেও সেই একই রামায়ণ এবং মহাভারতের গল্প মূলত উপস্থাপন করা হয়ে থাকে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এই পুতুল নাচ বাংলাদেশ ও ত্রিপুরাতে সমানভাবে জনপ্রিয় পশ্চিমবঙ্গের মতোই। থার্ড ক্যারেক্টারিস্টিকটি খুবই ইম্পর্টেন্ট, জাপানের একটি বিখ্যাত পুতুল আছে যাকে বলা হয় বুনরাকু। এই পুতুলের সাথে বেশ রিজেম্বল দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুতুল নাচে ব্যবহৃত পুতুলগুলির মধ্যে। এবং লাস্ট ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে পুতুল নাচের যে আবহাওয়া তৈরি করা হয় না, একটা ধরুন পুতুল নাচ হচ্ছে বা যাত্রা হচ্ছে বা নাটক হচ্ছে, সেখানে একটা মহল তৈরি করতে হয় না, বিভিন্ন টাইপের সাউন্ড থাকে, গান থাকে, বিভিন্ন হচ্ছে গিয়ে মিউজিককে ডিরেকশন করা হয়, বিভিন্ন ডিজাইন থাকে। তো সেরকমই পুতুল নাচের যে ঘরানা তৈরি করা হয়, যে মহল তৈরি করা হয়, সেই মহলকে তৈরি করতে মূলত ঢোল, হারমোনিয়াম এবং ঘন্টার ব্যবহার কিন্তু হয়ে থাকে। এবং সবার শেষে আসছি আবার আমরা উড়িষ্যাতে। উড়িষ্যাতে যে রড পাপেট্রি দেখতে পাওয়া যায় তাকে বলে কাঠি কান্ধে। অর্থাৎ দেখুন আমরা কি দেখলাম যে স্ট্রিং পাপেট্রি উড়িষ্যাতে কি নামে পরিচিত, কান্ধেই নামে পরিচিত। শ্যাডো পাপেট্রি উড়িষ্যাতে কি নামে পরিচিত, রাবণ ছায়া নামে পরিচিত, রাবণের ছায়া। এবং রড পাপেট্রি উড়িষ্যাতে কাঠি কান্ধে নামে পরিচিত। দেখুন খুব সোজা নামটা, কাঠি রড দুটো প্রায় সমার্থক, বুঝতে পারছেন তো, মানে কাঠিও দণ্ডাকার হয়, রডও দণ্ডাকারই হয়। তো সেখান থেকে আশা করি মনে রাখবেন। একমাত্র উড়িষ্যায় দেখুন আমরা 3 জায়গাতেই কিন্তু পড়লাম, কি শ্যাডো পাপেট্রি, কি স্ট্রিং পাপেট্রি, কি রড পাপেট্রি। তো যাই হোক, এই কাঠি কান্ধে যে পাপেট্রি আছে এর যে প্রধান 3টি বৈশিষ্ট্য সেগুলি হচ্ছে এই পুতুল নাচেও মূলত রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন গল্প বলা হয়ে থাকে, যেটা কিন্তু একটু আগে বললাম যে রাবণ ছায়াতেও বলা হয়ে থাকে। কিন্তু সেখানে কোন রামায়ণকে উপস্থাপন করা হয়, সেখানে উড়িয়া কবি বিশ্বনাথ কুন্তিয়ার লেখা যে রামায়ণের গল্প আছে তাকে কিন্তু উপস্থাপন করা হয়। আর কাঠি কান্ধেতেও দেখলাম কিন্তু রামায়ণের কিন্তু ইউজ করা হয়ে থাকে। এবং সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে এক্ষেত্রে পুতুলগুলিকে কাঠির সাহায্যে নাড়ানো হয়ে থাকে, এটা বোঝাই যাচ্ছে। এবং থার্ড ক্যারেক্টারিস্টিকটি হচ্ছে পুতুলগুলির যে সাজ পোশাকে কিন্তু উড়িষ্যার যে যাত্রাপালা এবং জনজীবনের যে একটা প্রচ্ছন্ন প্রভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্যাট বেল বাটন। অ্যান্ড দিস ইজ মি শুভজিৎ সাইনিং অফ। Be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up.